আচ্ছা খেয়াল করো, আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে দোলক ঘড়ি। আমরা এর আগের ক্লাসে দোলনকালের সমীকরণটা করছিলাম t = twice pi root over l divided by g। খুব ভালো করে বুঝিও। এখন এই যে দোলক ঘড়ি, একটা দোলকের এখান থেকে এই বিন্দুতে যাওয়া আবার এখানে ফিরে আসা, এই সময়টাকে আমরা বলি হলো এক পর্যায়কাল বা এক দোলনকাল। দোলনকালটা কি? একই বিন্দুতে ফিরে আসার সময়। তার মানে এই বিন্দু থেকে বকটা যাত্রা শুরু করে এখান থেকে সে এখানে যাবে, আবার এখানে ফিরে আসবে, এই সময়টাকে আমরা বলি হচ্ছে দোলনকাল। আমাদের নরমাল যে ঘড়িগুলো ব্যবহার করি সেই ঘড়িটাতে যতক্ষণ ব্যাটারি থাকবে ততক্ষণ সে নির্দিষ্ট সময় পর পর 1 সেকেন্ড সময় দেখাবে। তার মানে আমরা নরমালি যে ঘড়িগুলো ব্যবহার করি সেগুলা সকল জায়গায় একই সময় দেবে। পাহাড়ের চূড়ায় নিলেও যে সময় দেবে, আমাদের পৃথিবীতেও একই সময় দেবে। কন্ডিশনটা হলো যদি ব্যাটারি থাকে। এখন এই জায়গায় বেশ কতগুলা ঘড়ি আছে যেগুলার সময় দেখানোটা ব্যাটারির উপর নির্ভরশীল নয়। তোমরা দেখে থাকবে অনেকেই যে কতগুলা ঘড়ির নিচে এরকম একটা পেন্ডুলাম থাকে, যেই পেন্ডুলামটা বিনা বাধায় দুলতে থাকে। তো এই ঘড়িগুলোর নিয়মটা হচ্ছে যে, খুব ভালো করে বুঝি, ধরো এটা হলো সেকেন্ডের কাঁটা, এটা হলো আমাদের সেকেন্ডের কাঁটা। তো পেন্ডুলামটা যখন এখান থেকে এখানে যায়, আমি আবারও বলছি, পেন্ডুলাম যখন এখান থেকে এখানে যায় তখন এই সেকেন্ডের কাঁটা টুপ করে নড়ে 1 সেকেন্ড সময় দেখায়। আমি আবার বলছি, দেখো, পেন্ডুলাম যখন এখান থেকে এখানে যাবে তখন সেকেন্ডের কাঁটা নড়ে কয় সেকেন্ড সময় দেখাবে? 1 সেকেন্ড সময় দেখাবে। 1 সেকেন্ড। তাহলে একটু বলো তো দেখি, এখান থেকে এখানে যেতে 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড। তার মানে এখান থেকে এখানে যাওয়া, আবার এখান থেকে এখানে ফিরে আসা, টোটাল কয় সেকেন্ড সময় লাগলো? তাহলে এখান থেকে এখানে যেতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড, তার মানে আমার টোটাল সময় লাগছে 2 সেকেন্ড। তার মানে এই দোলকটার নাম হলো সেকেন্ড দোলক। তাহলে এই সুবাদে আমরা বলতে পারি সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। এখন খেয়াল করো তো দেখি ভাইয়া, এই জায়গায় 1 সেকেন্ডে সে কি করে? 1 সেকেন্ডে সে এখান থেকে এখানে যায়। দোলনকালটা কি? এখান থেকে এখানে যাওয়া, আবার এখানে ফিরে আসা। তার মানে এখান থেকে এখানে যাওয়া একটা দোলনের অর্ধেক, এখান থেকে এখানে যাওয়া একটা দোলনের অর্ধেক, আর এখান থেকে এখানে যাওয়া কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি অর্ধ দোলনকাল হলো 1 সেকেন্ড। তাহলে আমাদের সিদ্ধান্ত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সেকেন্ড দোলকের দোলনকাল, সেকেন্ড দোলকের দোলনকাল, এটা আমরা কত পেলাম ভাইয়া? সেকেন্ড দোলকের দোলনকাল আমরা পাইছি হচ্ছে জাস্ট 1 সেকেন্ড। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে যদি কোনো ভাবে দোলনকাল বেশি হয়, তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, যদি কোনো ভাবে দোলনকাল বেশি হয়, এখন দোলনকাল বেশি হওয়া মানে কি? দোলনকাল বেশি হওয়া মানে এখান থেকে ববটা এখানে যেতে অবশ্যই বেশি সময় লাগবে, তাই দোলনকাল বেশি। তার মানে এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগবে। তাই এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগবে মানে কি? এই সেকেন্ডের কাঁটাটা এখান থেকে নড়ে এই জায়গায় যাইতে বেশি সময় লাগবে। তাই এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগা কথাটার অর্থ কি? অর্ধ সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড দেখাইতেও বেশি সময় লাগবে। এখন এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগবে মানে কি? বেশি সময় লাগতেছে মানে কি? ঘড়ি জোরে চলতেছে, সেকেন্ডের কাঁটা জোরে চলতেছে না আস্তে চলতেছে? আমাকে বলো তো দেখি। ভাই 1 সেকেন্ড দেখাইতে যদি বেশি সময় লাগে, তাহলে বেশি সময় লাগে মানে কি? সে জোরে চলে না আস্তে চলে? আস্তে চলে, ধীরে চলে। তাহলে আমরা দেখলাম দোলনকাল বেশি হলে, টি বেশি হলে আমাদের ঘড়ি কিভাবে চলে? টি বেশি হলে ঘড়ি ধীরে চলে। তাহলে সবাই এই পয়েন্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমরা ছোট্ট একটা কাজ করতে পারো, তোমরা যারা যারা আসো প্রত্যেকে ক্লাসে শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে, তাহলে আরো অনেক অনেক বন্ধু কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে।
তাহলে আমরা বুঝলাম দোলনকাল বেশি হলে ঘড়ি কিভাবে চলবে। তাহলে দোলনকাল বেশি হলে আমাদের ঘড়ি ধীরে চলবে, দোলনকাল বেশি হলে ঘড়ি ধীরে চলে। তাহলে কি আমরা এখান থেকে এই সিদ্ধান্ত নিতে পারি না যে দোলনকাল আর আমাদের ঘড়ি হচ্ছে ব্যস্তানুপাতিক? আমরা এইভাবে চিন্তা করতে পারি, দোলনকাল আর ঘড়ি এইটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আমাদের বেসিক ফর্মুলাটা কি? t = twice pi root over l divided by g। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি t is proportion 1 by root over g, হ্যাঁ 1 by root over g is proportion, আমরা t আর ঘড়ির মধ্যে সম্পর্ক কি পাইলাম 1 by ঘড়ি। আর আমরা সবাই জানি পর্যায়কাল t সমান হচ্ছে 1 divided by f, পর্যায়কাল t সমান হচ্ছে 1 divided by f। তাহলে দেখো ভাইয়া p এর সাথে g এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঘড়ির সম্পর্ক ব্যস্তানুপাতিক, f এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে আমরা দেখতেছি এখান থেকে কিন্তু তাহলে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে g ঘড়ি আর f হবে সমানুপাতিক। আর এই g ঘড়ি f সমানুপাতিক আর পর্যায়কালটা হলো ব্যস্তানুপাতিক, দোলনকালটা ব্যস্তানুপাতিক। তার মানে g ঘড়ি f হবে একই রকম। তার মানে কারা কারা একই রকম হবে বলো? আমাদের g ঘড়ি আর f এই তিনটা হবে একই রকম, আর দোলনকালটা হবে উল্টা। তাহলে সবাই আমাকে বলো এটা সবাই ক্লিয়ারলি ফিল করতে পারছে কিনা যে আমাদের g ঘড়ি আর কম্পাঙ্ক এই তিনটা হবে একই রকম, আর আমাদের এই দোলনকালটা হবে উল্টা, টোটালি উল্টা। এখন তুমি সব সময় একটা জিনিসই চিন্তা করবে ডিফারেন্ট কেসে g এর মান বাড়ে না কমে। কি চিন্তা করব বলো? g এর মান বাড়ে না কমে। এখন আমরা অনেকগুলা জিনিস একটু দেখার চেষ্টা করব। দেখো ভাইয়া যে কারা কারা একই রকম হয়, g ঘড়ি আর কম্পাঙ্ক একই রকম, আর দোলনকাল হবে উল্টা, হ্যাঁ পর্যায়কাল উল্টা। এখন তুমি আমাকে একটু বলো তো দেখি, পৃথিবীর পৃষ্ঠে এই জায়গায় আমাদের পৃষ্ঠে g এর মান হলো সবচেয়ে বেশি, পৃথিবীর পৃষ্ঠে g এর মান সবচেয়ে বেশি, এটা আমরা জানি। আমি যদি পৃষ্ঠ থেকে উপরে যাই তাও g এর মান কমে, পৃষ্ঠ থেকে নিচে গেলেও g এর মান কমে। আমি আবার রিপিট করতেছি, পৃষ্ঠ থেকে যদি উপরে যাই, উপরে যদি উঠি, পাহাড়ের চূড়ায় যদি উঠি তাহলেও g এর মান কমবে। আবার পৃষ্ঠ থেকে যদি নিচে যাই তাও g এর মান কি হবে? কমবে। তাহলে উপরেও g এর মান কম, নিচেও g এর মান কম। তাহলে g এর মান সবচেয়ে বেশি হলো পৃথিবীর পৃষ্ঠে। এখন বলো তো দেখি, পৃথিবীর পৃষ্ঠের সকল জায়গায় কি g এর মান সমান? পৃথিবীর পৃষ্ঠের সকল জায়গায় কি g এর মান সমান? অভিকর্ষ ত্বরণের মান সমান না। এখন পৃথিবীর পৃষ্ঠের কোথায় g এর মান সবচেয়ে বেশি? আমরা জানি মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি, আর বিষুব অঞ্চলে g এর মান সবচেয়ে কম। মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি, আর বিষুব অঞ্চলে g এর মান সবচেয়ে কম। তাহলে এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও দেখি, আমি যদি মেরু থেকে বিষুবে যাই তাহলে g এর মান বাড়বে না কমবে? তুমি শুধু চিন্তা করবে g এর মান বাড়ে না কমে, এটাই শুধু চিন্তা করো যে g এর মান বাড়ে না কমে। আরেকটা লাইন মাথায় রাখো, g ঘড়ি আর কম্পাঙ্ক এই তিনটা হবে একই রকম, আর দোলনকালটা হবে উল্টা। তাহলে বলো মেরু থেকে বিষুবে গেলে তুমি শুধু চিন্তা করো g বাড়বে না কমবে? তাহলে মেরু থেকে বিষুবে গেলে অবশ্যই g এর মান কমবে। তাহলে g এর মান কমবে, তাহলে g এর মান যদি কমে কোনটা কোনটা একই রকম? g ঘড়ি আর কম্পাঙ্ক। তাহলে খেয়াল করো, তাহলে যেহেতু g এর মান কমবে তাহলে ঘড়িও কমবে। এখন ঘড়ি কি কমবে বলা যাবে? ঘড়ি কমবে মানে কি চলবে? ধীরে চলবে। ঘড়ি কমবে মানে ধীরে চলবে। তাহলে g কমবে, ঘড়িও কমবে, কম্পাঙ্কও কি হবে? কম্পাঙ্কও কমবে, কম্পাঙ্কও কমবে। কেন? g ঘড়ি আর কম্পাঙ্ক একই রকম। আর দোলনকাল কি হবে? দোলনকালটা উল্টা হবে। এখন দোলনকাল উল্টা, তার মানে কি যেহেতু g কমতেছে তাহলে দোলনকাল কি হবে? বাড়বে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা।
তো এখানে সবাই একটু ক্লিয়ারলি বুঝছো কিনা এটা আমাকে একটু জানাও। এখানে শাহিন বলছিস ক্লিয়ার, থ্যাংক ইউ শাহিন। আমাদের সামিয়া মেহজাবিন বলছে ক্লিয়ার, দ্যাটস গ্রেট। নিহা বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ। তো আমাকে একটু বলো যে সবাই ক্লিয়ার। পিউলি বলছো ক্লিয়ার, দ্যাটস গ্রেট। আফরাজুর রহমান নতুন দেখতেছি, তো বলছো বুঝতে পারছি। সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? এখন তুমি যে কাজটা করবে, এখন তুমি আমাকে সহজ কথায় বাড়া মানে কি লিখবা? ইনক্রিজ। দেখো বাড়া মানে ইনক্রিজ, খেয়াল করো। বাড়া এই যে বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে, এটার পরিবর্তে তুমি লিখবে ইনক্রিজ। কমবে, কমবে, এর পরিবর্তে তুমি লিখবা ডিক্রিজ। ডিক্রিজ মানে ডি, ডিক্রিজ মানে ডি। এরপরে দ্রুত চলবে, দ্রুত চলবে, এর পরিবর্তে তুমি লিখবা ফাস্ট। ফাস্ট, দ্রুত চলবে, ফাস্ট, দ্রুত চলবে। ধীরে চলবে, ধীরে চলবে, এটার পরিবর্তে তুমি লিখবা হচ্ছে ধীরে চলবে, এটার পরিবর্তে তুমি লিখবা স্লো, স্লো। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা কোনটা একই রকম। সবাই আমাকে বলো তো দেখি কোনটা কোনটা একই রকম। তিনটা একই রকম হয়, একটা উল্টা হয়। তোমরা আমাকে বলো কোনটা কোনটা একই রকম আর কোনটা উল্টা। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা কোনটা একই রকম। জি, ঘড়ি, কম্পাঙ্ক, এই তিনটা একই রকম। দোলন কালটা উল্টা। তাহলে বিষুব থেকে যখন মেরুতে যাব, বিষুব হতে যখন আমি মেরুতে যাব, তাহলে বিষুব হতে মেরুতে গেলে জি এর মান কি হয়? বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। তাহলে বিষুব থেকে মেরুতে গেলে জি এর মান বাড়বে, জি এর মান বাড়বে। তাহলে জি এর মান যদি বাড়ে, জি ঘড়ি কম্পাঙ্ক একই রকম। তাহলে এই জায়গায় জি যদি বাড়ে, তাহলে ঘড়িও কি হবে? বাড়বে। বাড়বে মানে ফাস্ট চলবে, এফ। আর কম্পাঙ্ক, কম্পাঙ্ক বাড়বে, বাড়বে মানে ইনক্রিজ, ইনক্রিজ বাড়বে। আর যেহেতু জি বাড়তেছে, তাহলে দোলনকাল কি হবে? কমবে। জি যেহেতু বাড়ে, তাহলে দোলনকাল কমবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তো পরবর্তীতে তোমরা এইভাবে লিখবা। তাহলে বিষুব থেকে মেরুতে জি বাড়বে, দোলনকাল কমবে, দোলনকাল কমবে, ঘড়ি দ্রুত চলবে, যেহেতু জি বাড়বে ঘড়ি দ্রুত চলবে, তার মানে ফাস্ট। কম্পাঙ্ক কি হবে? বেশি হবে। তারপর এভাবে তুমি চারটা সিরিয়ালি লিখবা, আই ডি এফ আই। তার আমি বুঝবো যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যেমন তাহলে এটার জন্য সিরিয়াল কত হবে? আই ডি এফ আই। তাহলে আমাকে বলো তো দেখি, আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর পৃষ্ঠ হতে উপরে গেলে জি এর মান কি হয়? কমে। তাহলে আমাকে বলো এই চারটা ঘরে কি কি বসবে? ধারাবাহিকভাবে সবাই কমেন্ট করে লেখো, দেখি তোমরা কে কে সঠিক উত্তর দাও। আর যারা যারা সঠিক উত্তর দেবে তাদের জন্য গিফট থাকলে থাকতেও পারে, তাই না? যে দেখি কারা কারা সঠিকভাবে বুঝছো এখানে চারটা জিনিস ধারাবাহিকভাবে কি কি হবে। আমাকে বলো যে এখানে কি কি ঘটনা ঘটবে। তা তোমরা বুঝতেই পারতেছো, আমি যখন পৃথিবী পৃষ্ঠ হতে উপরে যাব তখন জি এর মান কমবে। তাহলে জি যদি কমে, তাহলে দোলনকাল কি হবে? দোলনকাল বাড়বে। জি কমলে দোলনকাল বাড়বে। তাহলে জি ঘড়ি কম্পাঙ্ক একই রকম। তাহলে জি যেহেতু কমতেছে, তাহলে ঘড়ি কমবে, কমবে মানে স্লো চলবে। আর কম্পাঙ্ক জি কমতেছে, তাহলে ঘড়ি কম্পাঙ্ক কমবে, তার মানে ডিক্রিজ হবে। DISD, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তৌহিদ সঠিক উত্তর দিছো। সাদিয়া তো থ্যাংক ইউ তৌহিদ, সবাই সঠিক উত্তর দিছো। আজমিয়া থ্যাংক ইউ, সঠিক উত্তর দিছো। ওয়াও। এখন এর পরেরটা সবাই উত্তর দাও। আমার আর কি পড়াবো? এখানে পৃথিবী পৃষ্ঠ হতে নিচে, পৃথিবী পৃষ্ঠ হতে নিচে কোনো জায়গায় যাব মানে কোথায় যাব? খনিতে যাব। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে নিচে যদি যাই, তাহলে খনিতে গেলে অভিকর্ষ স্তরের মান কি হবে? খনিতে গেলে অভিকর্ষ স্তরের মান পৃথিবীর পৃষ্ঠের চাইতে কম। খনিতে অভিকর্ষ স্তরের মান পৃথিবীর পৃষ্ঠের চাইতে কম। তাহলে জি এর মান যদি কমে, তাহলে বাকিগুলা কি হবে আমাকে একটু জানাও। জি এর মান যদি কমে, তাহলে বাকিগুলা কি হবে? সবাই একটু দ্রুত উত্তর করো।
এবার খেয়াল করো, আমরা পরেরটা চিন্তা করি। পৃথিবীর কেন্দ্রে গেলে কি হয়? সবাই আমাকে বলো তো দেখি ভাই, পৃথিবীর কেন্দ্রে গেলে কি হয়? আমরা সবাই জানি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি অভিকর্ষ ত্বরণের মান 0 হয়, আমরা জানি কোনটা কোনটা একই রকম, জি ঘড়ি কম্পাঙ্ক একই রকম। তাহলে এখানে খেয়াল করো যে এই জায়গায় পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। যেহেতু পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, তাহলে ঘড়িও কি হবে? 0। এখন ঘড়ি 0 মানে কি? ঘড়ি স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঘড়ি 0, ঘড়ি চলবে না। তারপরে এখানে ঘড়ি 0 মানে ঘড়ি বন্ধ হয়ে যাবে। এখন জি 0, তাহলে ঘড়িও 0, কম্পাঙ্কও কি হবে? 0, কম্পাঙ্ক হবে 0। এখন তুমি খেয়াল করো, তাহলে দোলনকাল কত হবে? তাহলে দোলনকাল t is proportional 1/√g। তাহলে যদি জি এর মান 0 হয়, খুব ভালো করে বুঝিও, জি এর মান যদি 0 হয়, তাহলে দোলনকাল কত হবে? 1/0। তার মানে দোলনকালের মান 1/0 মানে আমরা সবাই জানি কত? 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। তার মানে আমরা বুঝলাম পৃথিবীর কেন্দ্রে গেলে এই জায়গায় জি 0 হবে, তাই ঘড়িও 0 হবে। 0 হবে মানে স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কম্পাঙ্ক 0 হয়ে যাবে, কিন্তু দোলনকাল কত হবে? ইনফিনিটি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এবার আমাদের পরের প্রশ্নটার উত্তর দাও। লিফট, লিফটের ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবে, যে লিফটের ক্ষেত্রে তুমি যে জিনিসটা খুব ভালো করে বুঝবে সেটা হলো লিফট উপরে উঠুক আর নিচে নামুক, লিফট উপরে উঠুক আর নিচে নামুক, অভিকর্ষ ত্বরণ তো কাজ করবেই। জি তো সব সময় কাজ করবে, তাই না? অভিকর্ষ ত্বরণ সব সময় কাজ করবে। তাহলে এটার সাথে সাথে তার মানে জি তো থাকবেই, অভিকর্ষ ত্বরণ তো থাকবেই, এটার সাথে সাথে আমাদের লিফটের নিজস্ব ত্বরণ, এটার সাথে সাথে লিফটের নিজস্ব ত্বরণ হয় যোগ হবে না হলে বিয়োগ হবে। খুব ভালো করে বুঝিও, লিফট উপরে উঠুক আর নিচে নামুক, অভিকর্ষ ত্বরণ সবসময় কাজ করবে। এটার সাথে সাথে লিফটের নিজস্ব ত্বরণটা হয় যোগ হবে না হলে বিয়োগ হবে। এখন কখন যোগ হবে আর কখন বিয়োগ হবে এটা বোঝার জন্য তুমি একটা লজিক মনে রাখবে। সেই লজিকটা কি? আপ আপ ডাউন ডাউন। খুব ভালো করে বুঝিও, আমাদের লজিকটা কি? আপ আপ ডাউন ডাউন। আপ মানে কি? দেখো ভাইয়া, আপ মানে হলো উপরে, আর আপ মানে কি? কম না বেশি? তাহলে আপ মানে উপরে, আপ মানে বেশি। তার মানে উপরে উঠতে থাকলে ত্বরণ কি হবে? বেশি হবে। খুব ভালো করে বুঝিও। তাহলে আপ আপ, আপ মানে কোথায়? উপরে, আর আপ মানে কি বলো? বেশি। তার মানে উপরে উঠতে থাকলে ত্বরণ বেশি হয়। আরেকটা লজিক কি? ডাউন ডাউন। ডাউন মানে কি ভাইয়া? ডাউন মানে হলো নিচে, আবার ডাউন মানে কি? ডাউন মানে কম। তাহলে ডাউন মানে নিচে, ডাউন মানে কম। তার মানে নিচে নামতে থাকলে ত্বরণের মান কি হবে? তাহলে ডাউন ডাউন, তার মানে নিচে নামতে থাকলে ত্বরণের মান কম হবে। তাহলে লিফট উপরে উঠুক আর নিচে নামুক, জি অলওয়েজ কাজ করবে, জি অলওয়েজ কাজ করবে। এখন লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে, খুব ভালো করে বুঝিও, লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে তাহলে তার ত্বরণের মান কত হবে? মোট ত্বরণের মান কত হবে? জি তো আছেই, এ ত্বরণে উপরে উঠতেছে, উপরে ওঠা মানে কি? আপ আপ, উপরে উঠলে ত্বরণ বেশি হবে। তাহলে এ ত্বরণে উপরে উঠলে তাহলে তার ত্বরণের মানটা তাহলে কত হবে? জি প্লাস এ। তাহলে এবার লিফট যদি এ ত্বরণে নিচে নামে তাহলে তার ত্বরণের মানটা কত হবে বলো? লিফট যদি এ ত্বরণে নিচে নামে তাহলে তার ত্বরণের মানটা কত হবে? এ ত্বরণে নিচে নামলে ত্বরণের মানটা কত হবে? তাহলে লিফট এ ত্বরণে নিচে নামলে ত্বরণের মানটা হবে জি মাইনাস এ। এখন তোমরা আমাকে এটা উত্তর দাও, তাহলে লিফট যদি কখনো জি ত্বরণে নিচে নামে তার ত্বরণের মান কত হবে? লিফট জি ত্বরণে নিচে নামলে তার ত্বরণের মান কত হবে? এভরিবডি, লিফট জি ত্বরণে নিচে নামলে তার ত্বরণের মান কত হবে? তাহলে লিফট যখন জি ত্বরণের নিচে নামবে তার ত্বরণের মান হবে জি মাইনাস জি ইকুয়াল টু 0। তাহলে লিফট জি ত্বরণের নিচে নামলে তার ত্বরণের মান হবে 0। তাহলে আমার স্বাভাবিক ত্বরণ কি? জি। তাহলে লিফট উপরে উঠতে থাকলে ত্বরণের মান কি হবে? বাড়বে, বেড়ে কত হবে? জি প্লাস এ। লিফট নিচে নামলে ত্বরণের মান কমবে, তাই না? আর লিফট জি ত্বরণের নিচে নামলে ত্বরণের মান হবে 0। তাহলে আমাকে একটু বলো তো দেখি, লিফট এ ত্বরণের উপরে উঠতেছে, তাহলে লিফট যদি এ ত্বরণের উপরে ওঠে তাহলে তার ত্বরণ কি হবে? বাড়বে, ত্বরণ বাড়বে। তাহলে এগুলা কি হবে? সবাই আমাকে একটু লেখো তো, 1 নম্বর ঘরটা কি বসবে? সবাই রাখো, 1 নম্বর ঘরে কোনটা কি হবে একটু সবাই লিখতে থাকো, এভরিবডি।
থ্যাংক ইউ, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। শাহিন আলম, সামিয়া মেহজাবিন, নীলুফার নাহার, আবুল কালাম আজাদ, শাহিন আলম, ইসমিরয় বর্ষা, জিবাত হাসিন, তোমাদের সবাইকে অনেক 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 বেশি কনগ্রাচুলেশন, কারণ তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। নিহা অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছো, থ্যাংক ইউ। বাকিরা একটু উত্তর করার চেষ্টা করো যে এখানে কি হবে। পরেরগুলা কি হবে? আবুল কালাম আজাদ, তুমি সবগুলোর উত্তর দাও। এখানে চারটার কোনটা কি হবে আমাকে এটা একটু উত্তর দাও, সবগুলোর আনসার দাও। একটু বাকি যারা আছে একটু রেসপন্স করো সবাই। ওকে, তাহলে অভিকর্ষ ত্বরণ বাড়বে, তার মানে এটা যদি বাড়ে তাহলে এই তিনটা এই দুটো বাড়বে, তাহলে ঘড়িও বাড়বে। ঘড়ি বাড়বে মানে কি চলবে? ফাস্ট চলবে। আর কম্পাঙ্কও বাড়বে, বাড়বে মানে ইনক্রিজ। আর জি যেহেতু বাড়তেছে তাহলে দোলনকাল কি হবে? কমবে। জি বাড়ছে তাহলে দোলনকাল কমবে। এখন পরের লাইনটা কি কি বলবে আমাকে এটা একটু জানাও। পরের লাইনে কি কি বলবে? লিফট যখন এ ত্বরণের নিচে নামবে তখন কি কি ঘটনা ঘটবে? লিফট এ ত্বরণের নিচে নামলে কি কি ঘটনা ঘটবে? এভরিবডি, লিফট যদি এ ত্বরণের নিচে নামে তাহলে ত্বরণ কমে যাবে। ত্বরণ কমে যাবে, ত্বরণ কমে গেলে ঘড়িও কমে যাবে। কমে যাবে মানে স্লো, কম্পাঙ্কও কমে যাবে। কিন্তু দোলনকাল বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে মানে ইনক্রিজ, বৃদ্ধি পাবে, ইনক্রিজ। এখন আমার প্রশ্ন, একটু লিফট জি ত্বরণের নিচে নামলে কি হবে? আমি চাই আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন দেখে দেখে উত্তর দিই। যদি লিফট জি ত্বরণের নিচে নামে তাহলে কি ঘটনা ঘটবে? সবাই একটু আনসার করতে থাকো ভাইয়া। লিফট জি ত্বরণের নিচে নামলে তার কি ঘটনা ঘটবে? সবাই একটু ছোট্ট করে উত্তর দিয়ে দাও। থ্যাংক ইউ। আমি দেখতেছি যে হচ্ছে নীলুফা, সাদিয়া, নিহা, আজমিয়া, সামিয়া মেহজাবিন, এখন আবুল কালাম আজাদ, এস এম সবুজ আহমেদ, জাহিদ জিসান, সবাই সবাই সঠিক উত্তর দিচ্ছ। তার মানে তোমরা সবাই বুঝে গেছো। তাহলে আমরা পরের টপিকটাতে চলে যেতে পারি। থ্যাংক ইউ, এত সুন্দর বোঝার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এবার খেয়াল করো, চন্দ্রে গেলে কি ঘটনা ঘটে? দেখো, চন্দ্রে গেলে আমরা জানি চন্দ্র অভিকর্ষ স্তরের মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তাহলে চন্দ্র অভিকর্ষ স্তরের মান যদি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ হয় তাহলে অভিকর্ষ স্তরণ কমতেছে। আমরা জানি কোনটা কোনটা একই রকম, জি ঘড়ি কম্পাঙ্ক একই রকম। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি কমে তাহলে ঘড়িও কমবে, কম্পাঙ্কও কমবে, আর দোলনকাল বেড়ে যাবে। আর ঘড়ি কমবে মানে স্লো চলবে। এবার এই জায়গায় তুমি মনে রাখবা যে তিনটা ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়। আমি আবার বলছি, তিনটা না, চারটা ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়। চারটা জায়গায় অভিকর্ষ ত্বরণের মান শূন্য। কোথায় কোথায়? পৃথিবীর কেন্দ্রে, লিফট জি ত্বরণের নিচে নামলে, কৃত্রিম উপগ্রহে এবং মহাশূন্য জানে। আমি আবার বলছি, কোন চারটা ক্ষেত্রে জি এর মান শূন্য? পৃথিবীর কেন্দ্রে লিফট যদি জি ত্বরণের নিচে নামে, পৃথিবীর কেন্দ্রে লিফট জি ত্বরণের নিচে নামে, কৃত্রিম উপগ্রহে এবং মহাশূন্য জানে। এই চারটা জায়গায় জি এর মান শূন্য। আর যেহেতু এই চারটা জায়গায় জি এর মান শূন্য, তাহলে পরের দুইটাতে আনসার কি হবে? সবাই একটু উত্তর করতে থাকো। পরের গুলাতে উত্তর কি হবে? এখন আমাদের যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হলো দোলনকাল। এখন দোলনকাল না, দোলক দৈর্ঘ্য খুব ভালো করে বুঝিও। দোলক দৈর্ঘ্যটা আসলে কি? দোলক দৈর্ঘ্যের সংজ্ঞাটা হচ্ছে, আমরা এর আগের ক্লাসে যদিও পড়ছিলাম দোলক দৈর্ঘ্য। এই দোলক দৈর্ঘ্যটা হচ্ছে ঝুলন বিন্দু, আমাদের ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তার দোলক দৈর্ঘ্যটা কি? দোলক দৈর্ঘ্যটা হচ্ছে ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ঝুলন বিন্দু টু ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ধরো আমি একটা বস্তুকে এটার সাথে ঝুলাই দিলাম, খেয়াল করো, এটা হচ্ছে সুতার সাথে ঝুলাই দিলাম, এটা হচ্ছে আমার বব, এটা বব, খেয়াল করো।
এখানে ভার কেন্দ্র মানে যেখানে ভর ক্রিয়া করে, যেখানে ভর ক্রিয়া করে। একটা হলো ফাঁপা, আরেকটা হলো ভরা। ভরা মানে এর ভেতরটা পরিপূর্ণ। ফাঁপা মানে কি? ফাঁপা মানে হলো ফুটবল, ফুটবল ফাঁকা, ভেতরটা ফাঁকা। আর নিরেট, নিরেট মানে এর ভেতরটা পদার্থে পরিপূর্ণ, যেমন পৃথিবী, পৃথিবী একটা নিরেট গোলক। আর এই জায়গায় আমাদের ফুটবল এটা একটা কি গোলক? ফাঁপা গোলক। আচ্ছা, গোলক ফাঁপা হোক আর নিরেট হোক, দুইটাই ভারকেন্দ্র কোথায় থাকবে? সবাই আমাকে বলো। যে আমরা জানি ফাঁপা গোলকের ভারকেন্দ্র কেন্দ্রে, নিরেট গোলকের ভারকেন্দ্র কেন্দ্রে। ফাঁপা গোলকের ভারকেন্দ্র কেন্দ্রে, নিরেট গোলকের ভারকেন্দ্র কেন্দ্রে। তো এখানে তাহলে এই গোলকটার বা এই বক্রটার ভারকেন্দ্র কোথায় হবে? এই বক্রটার ভারকেন্দ্র হবে তার কেন্দ্রে। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা হচ্ছে আমাদের ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তার মানে এইটা হচ্ছে আমাদের ঝুলন বিন্দু আর এইটা হচ্ছে আমাদের ববের ভারকেন্দ্র। তার মানে এই ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। এখন তুমি স্পষ্টত দেখতে পাচ্ছ আমাদের কার্যকরী দৈর্ঘ্যের দুইটা অংশ আছে, যা এই অংশটা হচ্ছে আমার সুতা আর এই অংশটা হচ্ছে ববের ব্যাসার্ধ। তার মানে কার্যকরী দৈর্ঘ্য L সমান স্মল l প্লাস r। আমরা দেখতেছি এই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে স্মল l প্লাস r। এখন এই জায়গায় এই স্মল l প্লাস r এই ক্ষেত্রে সত্য, কিন্তু এটা সর্বদা সত্য নয়। সর্বদা সত্য নয়। কেন সর্বদা সত্য নয়? খেয়াল করো, এই জায়গায় কোনো কারণে ভর কেন্দ্রটা যদি মাঝখানে অবস্থিত না হয় বা কেন্দ্রে অবস্থিত না হয়, ভার কেন্দ্রটা যদি কোনোভাবে উপরে যায় বা নিচে যায়, তাহলে ঝুলন বিন্দু থেকে ভার কেন্দ্রের দূরত্বের পরিবর্তন ঘটবে। তার মানে কার্যকরী দৈর্ঘ্যেরও পরিবর্তন ঘটবে। তোমরা আমার এই কথাটা বুঝতে পারছো কিনা? যে কোনো কারণে যদি ভার কেন্দ্রের অবস্থান উপরে চলে যায় বা নিচে চলে আসে, কোনো কারণে ভার কেন্দ্রের অবস্থানটা যদি উপরে চলে যায় বা নিচে চলে আসে, তাহলে ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বেরও, ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বেরও কি হবে? পরিবর্তন হবে। তার মানে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তার মানে আমরা বুঝলাম ভর কেন্দ্রের অবস্থানের পরিবর্তন ঘটলে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। আর কার্যকরী দৈর্ঘ্যের যখন পরিবর্তন ঘটবে সেটা কিন্তু দোলনকালও ইফেক্ট ফেলবে। তো আমরা একটু আগে শিখছি কি? খেয়াল করো, t is proportion root l। কই থেকে শিখছি? t equal to twice pi root over l divided by g। এখান থেকে আমরা শিখছি t is proportion root l। আর একটু আগে আমরা আলোচনা করতেছিলাম এটা সমান হবে 1 by root g is proportion 1 by ঘড়ি। খেয়াল করো, is proportion t is proportion হচ্ছে 1 divided by ঘড়ি, আর is proportion আমরা বলতে পারবো 1 divided by f। তার মানে এখানে আমরা দেখব যে l আর t হবে একই রকম, l আর t হবে একই রকম, আর ঘড়ি হবে উল্টা। এবার তুমি এটা মাথায় রাখো, l আর দোলনকাল, কার্যকরী দৈর্ঘ্য আর দোলনকাল একই রকম, ঘড়ি উল্টা। কার্যকরী দৈর্ঘ্য আর দোলনকাল একই রকম, ঘড়ি উল্টা। আমরা এখন চিন্তা করব যে কার্যকরী দৈর্ঘ্য বাড়ে না কমে। আমরা শুধু এটা চিন্তা করব কার্যকরী দৈর্ঘ্য বাড়ে না কমে। কার্যকরী দৈর্ঘ্যের কখন পরিবর্তন হয়? যদি কোনো কারণে ভর কেন্দ্রের অবস্থানে পরিবর্তন হয়, অর্থাৎ ভর কেন্দ্র যদি উপরে ওঠে বা ভর কেন্দ্র যদি নিচে নামে, তাহলে কার্যকরী দৈর্ঘ্যেরও পরিবর্তন ঘটবে। বলো তো দেখি, ভর কেন্দ্র যদি উপরে ওঠে তাহলে কার্যকরী দৈর্ঘ্য ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে এই যে ভার কেন্দ্র যদি উপরে ওঠে তাহলে কার্যকরী দৈর্ঘ্য কি হবে? বাড়বে না কমবে? বলো, এই জায়গায় যদি ভর কেন্দ্র উপরে ওঠে তাহলে কার্যকরী দৈর্ঘ্য কমবে। আর যদি কোনো কারণে ভর কেন্দ্র এই কেন্দ্র থেকে নিচে নেমে যায়, ভর কেন্দ্র কেন্দ্র থেকে নিচে নেমে যায়, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কি হবে? বৃদ্ধি পাবে। সবাই এই কার্যকরী দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির বেসিক কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পারছে কিনা এটা আমাকে একটু জানা, যে সবাই এই বেসিক জিনিসটা বুঝতে পারছে কিনা সবাই। এখানে আমাদের কার্যকরী দৈর্ঘ্যের বেসিক জিনিসটা কি? কার্যকরী দৈর্ঘ্যের বেসিক জিনিসটা হচ্ছে ঝুলন বিন্দু থেকে, দেখো এই যে ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র, ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র নরমালি কোথায় অবস্থিত হয়? কেন্দ্রে অবস্থিত হয়। এই কারণে ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তার মানে এই লাল ডিসটেন্সটা হলো কার্যকরী দৈর্ঘ্য। কোনো কারণে যদি ভর কেন্দ্রটা উপরে চলে যায়, তাহলে উপরে চলে গেলে আগে কার্যকরী দৈর্ঘ্য ছিল লালটা, আর পরে কার্যকরী দৈর্ঘ্য আমাদের কোনটা হবে?
ঝুলন বিন্দু থেকে যখন উপরে চলে যাবে তখন কার্যকরী দৈর্ঘ্য হবে এই যে আমাদের নীলটা, তখন আমাদের নীলটা হবে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমরা দেখলাম কার্যকরী দৈর্ঘ্য আগের চেয়ে কি হয়ে গেল, কমে গেল। আর কোনো কারণে ভরকেন্দ্রের অবস্থানটা যদি নিচে চলে আসে, তার মানে ভরকেন্দ্র যদি এই কেন্দ্র থেকে যদি নিচে চলে আসে কোনো কারণে, তাহলে এখন কার্যকরী দৈর্ঘ্য হবে এইটা, অর্থাৎ এই যে ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র, এইটা হবে আমাদের কার্যকরী দৈর্ঘ্য, এই দূরত্বটা, অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য বাড়বে। আশা করি বেসিক ব্যাপারটা তোমরা প্রত্যেককেই খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমাকে এবার এই প্রশ্নের উত্তর দাও যে এই জায়গায় আমরা আরেকটা জিনিস কি শিখছি, আমরা আরেকটা জিনিস শিখছি টিআরএল হবে একই রকম, কারণ টিআরএল সমানুপাতিক, আর ঘড়ি হবে উল্টা। এখন তুমি আমাকে বলো তো দেখি, নিরেট গোলক হোক আর ফাঁপা গোলক হোক, ফাঁপা গোলক হোক আর নিরেট গোলক হোক, দুটারই ভরকেন্দ্র কি ভিন্ন ভিন্ন জায়গায় না একই জায়গায়? আমাকে বলো দুটার ভরকেন্দ্র কি ভিন্ন ভিন্ন জায়গায় না ভাইয়া? বলো। নিরেট গোলক হোক, একই ব্যাসার্ধের দুটা গোলক, একটা হলো নিরেট মানে ভিতরটা ভরা, আর একটা হলো ফাঁপা মানে ভিতরটা ফাঁকা। তাহলে বলো যে কোথায় দুইটার ভরকেন্দ্র কি আলাদা আলাদা জায়গায় না একই জায়গায়? তাহলে দুইটারই ভরকেন্দ্র একই জায়গায়, দুইটারই ভরকেন্দ্র কেন্দ্রে অবস্থান করে। যেহেতু দুইটারই ভরকেন্দ্র কেন্দ্রে অবস্থান করে, তাহলে দুইটার কার্যকরী দৈর্ঘ্য কেমন হবে, আলাদা হবে না একই রকম হবে? যেহেতু দুইটার ভরকেন্দ্র একই অবস্থানে, তাহলে দুইটার কার্যকরী দৈর্ঘ্য আলাদা আলাদা হবে না দুইটার কার্যকরী দৈর্ঘ্য একই হবে? তাহলে অবশ্যই দুইটার কার্যকরী দৈর্ঘ্য একই হবে। যেহেতু দুইটার কার্যকরী দৈর্ঘ্য একই, তাহলে দোলনকাল কি হবে? কার্যকরী দৈর্ঘ্য যেহেতু একই, তাহলে দোলনকাল কি হবে? তাহলে দোলনকাল অবশ্যই আমাদের একই হবে। তাহলে ঘড়িও কিভাবে চলবে? ঘড়ি আমাদের অবশ্যই একই ভাবে চলবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে তাহলে ঘড়িও আমাদের একই ভাবে চলবে। আচ্ছা, এখন আমাদের পরের জিনিসটা তুমি দেখো যে বব পারদ দ্বারা অধপূর্ণ করলে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, বব যদি পারদ দ্বারা অধপূর্ণ করি, এই গোলকটা প্রথমে ফাঁকা ছিল, তার ভরকেন্দ্র ছিল তার কেন্দ্রে। তাহলে এখন এই ববটা যদি আমি পারদ দ্বারা অধপূর্ণ করি, তুমি খুব ভালো করে বুঝি, এই ভেতরের অংশ পারদ দ্বারা অধপূর্ণ করলাম, তাহলে এবার ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত হবে? এবার ভরকেন্দ্রটা অবস্থিত হবে, যেহেতু ম্যাক্সিমাম ভর নিচের অংশে, ভর অবস্থান করতেছে নিচের অংশে, তাহলে এবার ভরকেন্দ্র অবস্থান হবে এই যতটুকুতে পারদ আছে, অর্ধেক জায়গায় পারদ আছে তার অর্ধাংশে, যতটুকু জুড়ে পদার্থ আছে তার ঠিক মধ্যবিন্দুতে, অর্থাৎ এই জায়গায় ভরকেন্দ্র অবস্থান করবে। তাহলে আমাকে বলো তো দেখি, তাহলে কার্যকরী দৈর্ঘ্য স্বাভাবিক অবস্থার চাইতে বেড়ে গেল না কমে গেল? আগে কার্যকরী দৈর্ঘ্য ছিল এখান থেকে এই পর্যন্ত, আর এখন কার্যকরী দৈর্ঘ্য হবে এখান থেকে লাল পয়েন্ট পর্যন্ত। তাহলে কার্যকরী দৈর্ঘ্য কি বাড়লো না কমলো? তাহলে সবাই স্পষ্ট বুঝতে পারতেছো কার্যকরী দৈর্ঘ্য বাড়তেছে। তাহলে যেহেতু কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে দোলনকাল কি হবে? আমরা জানি কার্যকরী দৈর্ঘ্য আর টি একই রকম, কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দোলনকালও বাড়বে। ঘড়ি কেন উল্টা? তাহলে ঘড়ি যদি উল্টা হয়, তাহলে দোলনকাল যেহেতু বাড়বে, তাহলে ঘড়ি কিভাবে চলবে? ধীরে চলবে। তার মানে আমরা বুঝলাম বব পারদ দ্বারা অধপূর্ণ করলে কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দোলনকাল বৃদ্ধি পাবে, ঘড়ি ধীরে চলবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? তার মানে ইনক্রিজ স্লো, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, ইনক্রিজ স্লো। পরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্নটা কি বলছে? একটি পূর্ণ গোলক হতে অনবরত ত্বরণ করতে থাকে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এই গোলকটা প্রথমে আমি তরল দ্বারা পূর্ণ করব। তাহলে প্রথমে যদি আমি গোলকটা তরল দ্বারা পূর্ণ করি, ভাইরা খুব ভালো করে দেখো, প্রথমে যদি আমি গোলকটা তরল দ্বারা পূর্ণ করি, তার ভারকেন্দ্র কোথায় থাকবে? তাহলে প্রথমে তরল দ্বারা পূর্ণ করলে তার ভারকেন্দ্র অবস্থান করবে তার কেন্দ্রে। প্রথমে তরল দ্বারা পূর্ণ করলে ভরকেন্দ্র অবস্থান করবে তার কেন্দ্রে। এখন আমি যদি ফুটো করে দেই, খুব ভালো করে বুঝিও, আমি কি করে দেব? ফুটো করে দেব। তাহলে ফুটো করে দিলে এই ফুটো দিয়ে আস্তে আস্তে পানি কি হতে থাকবে? পড়তে থাকবে। তাহলে এই ফুটো দিয়ে যদি আস্তে আস্তে পানি পড়ে ভাইয়া, তাহলে এই পানির উচ্চতা বা পানির অবস্থান আস্তে আস্তে কি হতে থাকবে? নিচে নামতে থাকবে না? তাহলে খেয়াল করো, এই যে পানির অবস্থান যদি নিচে নামে, তরলের অবস্থান যদি নিচে নামে, তাহলে ভরকেন্দ্রের অবস্থানও আস্তে আস্তে কি হতে থাকবে? তাহলে এই জায়গায় তরলের অবস্থান আস্তে আস্তে যত নিচে নামবে, তাহলে ভরকেন্দ্রটা ধর এখানে তার ভরকেন্দ্র কোথায়? এইটুকুর মধ্যবিন্দুতে এখানে।
আবার এটা যদি আরেকটু নিচে নামে, এটা যদি আরেকটু নিচে নামে, তাহলে ভরকেন্দ্র অবস্থান আরেকটু নিচে নেমে যাবে। তাহলে আমরা দেখতেছি যে আস্তে আস্তে ভরকেন্দ্র অবস্থান নিচে নামতেছে, ভরকেন্দ্র অবস্থান নিচে নামতেছে, ভরকেন্দ্র অবস্থান নিচে নামতেছে। নামতে নামতে এক সময় যখন সকল তরল পড়ে যাবে, সকল তরল পড়ে যাবে, তার মানে এটা যখন আবার খালি হয়ে যাবে, তখন ভরকেন্দ্র আবার কোথায় চলে যাবে? আবার আগের অবস্থায় চলে যাবে, কেন্দ্রে চলে যাবে। তার মানে আমরা দেখলাম ভরকেন্দ্র আস্তে আস্তে নিচে নামতেছিল, আস্তে আস্তে নিচে নামতেছিল, আস্তে আস্তে নিচে নামতেছিল। নিচে নামতে নামতে যখন একদম সব তরল পড়ে গেছে, তখন ভরকেন্দ্র আবার কেন্দ্রে চলে গেছে, তখন ভরকেন্দ্র আবার কোথায় চলে গেছে? কেন্দ্রে চলে গেছে। তার মানে ভরকেন্দ্র আস্তে আস্তে নিচে নামা মানে কি? ভরকেন্দ্র আস্তে আস্তে নিচে নামা মানে কার্যকরী দৈর্ঘ্য আগে এতটুকু, তারপরে এতটুকু, তারপরে এতটুকু। তার মানে কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে কি হচ্ছে? বাড়তেছে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে বাড়তে শেষে কোন অবস্থায় চলে গেছে? আগের অবস্থায়। তাহলে আমরা এখানে পাইলাম কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে আগের অবস্থায়। কার্যকরী দৈর্ঘ্য বাড়ে না, কিন্তু কার্যকরী দৈর্ঘ্য বাড়তেছে বা ধীরে ধীরে বাড়তেছে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে শেষে গিয়ে কোন অবস্থায়? আগের অবস্থায়। সবাই এটা বুঝতে পারছে কিনা? তাহলে কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকবে, শেষে কোন অবস্থায়? আগের অবস্থায়। তাহলে একটি গোলক হতে অনবরত যদি তরল পড়তে থাকে, তাহলে এটা হলো কার্যকরী দৈর্ঘ্য, এটা হলো দোলনকাল, এটা হলো ঘড়ি। সবাই লিখে নাও, কার্যকরী দৈর্ঘ্য, দোলনকাল, ঘড়ি। কার্যকরী দৈর্ঘ্য, দোলনকাল, ঘড়ি। তাহলে কার্যকরী দৈর্ঘ্য তোমার ধীরে ধীরে বাড়তে থাকবে, শেষে আগের অবস্থায়। কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকবে, শেষে আগের অবস্থায়। দোলনকাল কি হবে তাহলে? দোলনকাল একই রকম হবে। দোলনকাল ধীরে ধীরে বাড়তে থাকবে, শেষে আগের অবস্থায়। দোলনকাল ধীরে ধীরে বাড়তে থাকবে, শেষে আগের অবস্থায়। তাহলে ঘড়ি, ঘড়ি দোলনকালের কেমন হবে? ঘড়ি দোলনকালের হলো উল্টা, ঘড়ি দোলনকালের উল্টা। তাহলে দোলনকাল ধীরে ধীরে কি করতেছিল? বাড়তেছিল, শেষে আগের অবস্থায়। তাই দোলন আমাদের ঘড়ি প্রথমে কমতে থাকবে, তার মানে ঘড়ি ধীরে ধীরে স্লো চলতে থাকবে, ঘড়ি ধীরে ধীরে স্লো চলতে থাকবে, ধীরে চলতে থাকবে, শেষে গিয়ে কোন অবস্থায়? আগের অবস্থায়। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু জানাও। এখানে তিনটা জিনিস, একটা হলো এল টি ঘড়ি, এল টি ঘড়ি। তাহলে আমাদের এখানে কার্যকরী দৈর্ঘ্য কি হচ্ছে? ভরকেন্দ্র আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, ভরকেন্দ্র আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তার মানে কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে কি হতে থাকবে? কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকবে, কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকবে মানে কি? এল আর টি একই রকম হবে। তাহলে আমাদের দোলনকালও ধীরে ধীরে কি হতে থাকবে? দোলনকালও ধীরে ধীরে বাড়তে থাকবে, দোলনকালও ধীরে ধীরে বাড়তে থাকবে। যখন সম্পূর্ণ পানি পড়া শেষ হয়ে যাবে, তখন ভরকেন্দ্র আবার কোথায়? তখন ভরকেন্দ্র আবার আগের জায়গায়, মানে কেন্দ্রে। ভরকেন্দ্র আবার কেন্দ্রে। তার মানে কার্যকরী দৈর্ঘ্য আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য যদি পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে দোলনকালও কি হবে? পূর্বের অবস্থায় ফিরে যাবে। তার মানে আমরা দেখলাম কার্যকরী দৈর্ঘ্য প্রথমে বাড়তে থাকবে, শেষে পূর্বের অবস্থায়। তাহলে দোলনকালও প্রথমে বাড়তে থাকবে, শেষে পূর্বের অবস্থায়। কিন্তু ঘড়ি কেমন? উল্টা। তাহলে ঘড়ি প্রথমে ধীরে চলতে থাকবে, শেষে পূর্বের অবস্থায়। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা আমাকে এটা একটু জানাও, যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা। এখন খেয়াল করো, আমাদের গোলকটা সাধারণত কিসের তৈরি হয়? গোলক সাধারণত ধাতব পদার্থের তৈরি হয়। তাহলে আমাদের গোলকগুলা ধাতব পদার্থের তৈরি। তাহলে গোলক ধাতব পদার্থের তৈরি। বলো তো দেখি, তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের আয়তন বাড়ে না কমে? সবাই আমাকে বলো, তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের আয়তন বাড়ে না কমে? তো তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের আয়তন বাড়ে না কমে? এভরিবডি। তাহলে আমরা জানি তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের আয়তন বাড়ে। তাহলে তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের আয়তন বাড়ে, তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের আয়তন বাড়ে। এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও দেখি ভাইয়া, যে এই জায়গায় এখন তার কার্যকরী দৈর্ঘ্য কোনটা? এটা হলো ঝুলন বিন্দু, আর এটা হচ্ছে আমাদের ভার কেন্দ্র। তাহলে এটা হলো আমার কার্যকরী দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার এল। তো এখন যদি গ্রীষ্মকালে কি হবে? তাপমাত্রা বাড়বে। তাহলে তাপমাত্রা বাড়লে এই ববটার আয়তন সামান্য বাড়বে, এই ববটার আয়তন সামান্য বাড়বে।
কিন্তু আমি সামান্য দেখাবো না, আমি বোঝানোর জন্য আমি অনেক বেশি বাড়বে দেখাবো যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। আর এই বক্সটার আয়তন তাপমাত্রা বাড়ার কারণে অনেক বৃদ্ধি পাইবে। হ্যাঁ, আমি অনেক বৃদ্ধি দেখাইছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন বলো তো দেখি, এখন এই নতুন অবস্থায় তার ভার কেন্দ্র কোথায় হবে? নতুন অবস্থায় তার ভার কেন্দ্র হবে নতুন গোলকের কেন্দ্রে, তার মানে এখানে। নতুন অবস্থায় তার ভার কেন্দ্র হবে এই যে নতুন গোলকের কেন্দ্রে। তাহলে আমাকে এখন তাহলে কার্যকরী দৈর্ঘ্য কোনটা? তাহলে এখন তার কার্যকরী দৈর্ঘ্য হলো ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র, তার মানে এইটা। তাহলে কার্যকরী দৈর্ঘ্য বল বেড়ে গেল না কমে গেল? তাহলে গ্রীষ্মকালে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাড়ে না কমে? তাহলে আমাকে বলো গ্রীষ্মকালে তাহলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাড়ে না কমে? তাহলে আমরা দেখতেছি গ্রীষ্মকালে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পায়। গ্রীষ্মকালে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে কার্যকরী দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে দোলনকাল কি হবে, ঘড়ি কি হবে? সবাই জানো দোলনকাল কি হবে, ঘড়ি কি হবে?